অদ্ভুত দর্শন এই মাছটিকে আমরা সকলে স্টারফিশ নামে চিনি। এই অমেরুদণ্ডী প্রাণীর বাহু থাকে এরকম 5টি। হ্যাঁ, বিশ্বের সকল মহাসমুদ্রে বিচরণ করা স্টারফিশ বা সি স্টারের প্রজাতির সংখ্যা প্রায় 1900, যার ভেতর কিছু কিছু স্টারফিশের বাহুর সংখ্যা 6টিও হতে পারে। তবে শুধু 6টি নয়, ওদের বাহুর সংখ্যা 50টি পর্যন্ত হতে পারে। যেমন এটি হলো সানফ্লাওয়ার সামুদ্রিক স্টারফিশ। এদের বাহুর সংখ্যা সর্বোচ্চ 24টি পর্যন্ত হতে পারে। এটিরও রয়েছে 5টি বাহু। কিন্তু আমাদের দেখা এই স্টারফিশকে খেয়াল করুন, এদের 5টি চওড়া বাহু আছে, তবে সমানভাবে একটি স্থান হতে আলাদাভাবে বিস্তৃতি লাভ করেছে। অর্থাৎ মাঝখানে আলাদা করে কোনো চাকতি নেই বা সেন্ট্রাল ডিস্ক নেই, কিন্তু এদের মাঝের অংশটা বেশ আলাদা। অর্থাৎ মাঝখানে রয়েছে আলাদা একটি চাকতি বা সেন্ট্রাল ডিস্ক, এবং বাহুগুলো খুবই চিকন। আসলে এটি কোনো স্টারফিশ নয়, বরং এটি একটি ব্রিটল স্টার। যাই হোক, স্টারফিশ সম্ভবত তাদের এই বাহুর মাধ্যমেই ব্রিটল স্টারের মতো জলে সাঁতার কেটে বেড়ায়। আমি এক সময় ভাবতাম এরা মনে হয় এই অক্টোপাসের মতো করেই চলাফেরা করতে পারে, অর্থাৎ অক্টোপাস যেমন তার বাহুর মাধ্যমে হাঁটতে পারে ঠিক তেমন। কিন্তু না, এরা ঠিক ওদের বাহুর মতো হাঁটতে পারে না। এরা কিভাবে হাঁটে তা জানতে ওদের ঠিক এই অংশটিকে খেয়াল করুন। প্রতিটি স্টারফিশের এই ধরনের একটি বৃত্ত থাকে। স্টারফিশের প্রজাতিভেদে এগুলো উপরের বিভিন্ন স্থানে থাকতে পারে। এটির ক্ষেত্রে এখানে। এটাকে বলে মাদ্রেপোরাইট। এতে রয়েছে ছোট ছোট ফুটো। এর মধ্যে দিয়ে জল ভেতরে প্রবেশ করে। এরপর তা গোলাকার নলের মধ্যে দিয়ে প্রতিটি বাহুর লম্বা সরল নলের মধ্যে ঢুকে যায়। সেখান থেকে এই জল এই রকম শত শত ড্রপারের মতো টিউবে প্রবেশ করে, যাদেরকে অ্যাম্পুলা বলা হয়। আর এভাবেই জল পাইপ সদৃশ পায়ে পৌঁছে যায়। অর্থাৎ প্রতিটি অ্যাম্পুলা প্রতিটি পায়ের সঙ্গে আলাদা আলাদাভাবে যুক্ত থাকে। হ্যাঁ, স্টারফিশ আসলে সাঁতার কাটতে পারে না, বরং হাঁটতে পারে, তাও আবার পায়ের মাধ্যমে। তবে অবশ্যই খুবই দ্রুত নয়, বরং খুবই ধীর গতিতে। আপনি ওদের গতিকে একটি শামুকের গতির সাথে তুলনা করতে পারেন। ওদের হাঁটবার এই ধরনের পদ্ধতিকে বলা হয় ওয়াটার ভাস্কুলার সিস্টেম। তবে ওদের পায়ের মাধ্যমে হাঁটার ধরন ঠিক আমাদের মতো নয়। অ্যাম্পুলা সহ ওদের পাগুলো দেখতে অনেকটা ড্রপারের মতো, কাজটাও অনেকটা সেরকমই। ওদের প্রতিটি পায়ের শেষে এই রকম চাকতির মতো অংশ রয়েছে, যার মাধ্যমে ওরা শক্ত অংশকে আঁকড়ে ধরতে পারে খুবই শক্তিশালী আঠালো আঠা নিঃসরণের মাধ্যমে। অ্যাম্পুলা ওদের পাইপের মতো পায়ের ভেতর জলকে চেপে আটকিয়ে দেয়। এর ফলে ওদের পা বেলুনের মতো প্রসারিত হতে পারে। এরপর ওদের পাগুলো যখন সংকুচিত হয়, তখন তার সাথে স্টারফিশের স্থানও পরিবর্তিত হয়ে যায়। এই অবস্থায় আবারও অ্যাম্পুলাতে জল ঠেলে উপরে উঠে আসে, আর এই সময় চাকতি সদৃশ অংশটি অন্যান্য রাসায়নিক উপাদান নিঃসরণ করে। হাঁটবার সময় ওদের শরীরের এই ধরনের ওঠানামা হয় আসলে এই জন্যই। ওদের একটি বাহুর এই ধরনের চলাচল দেখতে অনেকটা শামুকের মতো মনে হয়। ওদের এই ধরনের হাঁটবার জন্য কোনো প্রকার মস্তিষ্কেরও প্রয়োজন পড়ে না। প্রকৃতপক্ষে এদের কোনো মস্তিষ্কই নেই। মস্তিষ্ক নেই, তাহলে শিকার শনাক্ত করে কিভাবে? তাছাড়া যাদের মস্তিষ্ক নেই তাদের চোখও থাকবার কথা নয়। যদি থাকেও, তাহলে আমাদের ধারণা সেটি থাকবে হয় এদের উপরের অংশে অথবা নিচের অংশে। এদের দেহের দিকে ভালো করে খেয়াল করলে দেখা যায় এদের আমাদের মতো দৃশ্যমান কোনো চোখ নেই। তাহলে ওদের একটি বাহুর এই অংশের দিকে খেয়াল করুন। ছোট স্পটের মতো এই অংশটি, এটি ওদের চোখ। এরকম চোখ প্রতিটি বাহুর ডগার দিকে রয়েছে একটি করে।
তবে ওদের যেহেতু আমাদের মতো মগজ নেই, তাই ওদের দৃষ্টির বিষয়টিও বেশ সরল এবং ধীরগতির। আসলে ওদের এই আই স্পট বা চোখের মতো দাগ সদৃশ অঙ্গটি অন্ধকার ও আলোর মধ্যে তফাৎ বুঝতে সাহায্য করে। এর বেশি কিছুই নয়, অনেকটা এরকম। তবে এটি আসলে শিকার শনাক্ত করার জন্য যথেষ্ট নয়। শিকার শনাক্ত করার ক্ষেত্রে ওদের সবচেয়ে বড় অস্ত্র ওদের ঘ্রাণ শক্তি। কিন্তু আমাদের মতো এদের কোনো দৃশ্যমান নাক নেই। তবে জলে দ্রবীভূত গন্ধের রাসায়নিক শনাক্তের জন্য এদের টিউব সদৃশ পা বা টিউব ফুট এবং ত্বকের টিস্যুতে থাকে কেমোরিসেপ্টর। সেজন্য এরা অন্ধকারেও শিকার প্রায় সঠিকভাবে শনাক্ত করতে পারে। ওদের বাহুর ডগায় থাকা এসব লম্বা লম্বা টিউব গন্ধ শনাক্তের জন্য সবচেয়ে বেশি সংবেদনশীল, আর এই জন্য ওদের হাঁটাও এমন অদ্ভুত। অনেকটা এই একই পদ্ধতিতে সাপও গন্ধ নিয়ে থাকে, তবে সাপ ব্যবহার করে ওদের জিভের ডগার খণ্ডিত অংশ এবং লালা। স্টারফিশ আসলে মাংসাশী। স্টারফিশের প্রিয় খাবার ক্ল্যাম অর্থাৎ ঝিনুকের গন্ধ ও ওদের পথে ছড়িয়ে থাকা গন্ধের অণু এরা শনাক্ত করতে পারে। এটা আসলে ক্ল্যাম নয়, এগুলো হলো স্ক্যালপ। জল পাম্পের মাধ্যমে এরা অতি দ্রুত স্থান পরিবর্তন করতে পারে, অন্তত স্টারফিশ হতে। তাই স্টারফিশের পক্ষে এদের শিকার করা সম্ভব হয় না। সেজন্য ওরা এই ধরনের বিভিন্ন প্রকার ঝিনুক অর্থাৎ ক্ল্যাম ও মাসেলের মতো অনেকটা স্থির প্রাণীগুলোকেই শিকার করে। কিন্তু যে প্রাণীগুলোর খোলস এত শক্ত যা 2 হাত ব্যবহার করে খোলাও আমাদের জন্য কষ্টকর, সেগুলো এরা খায় কিভাবে? এদের দাঁতই বা কোথায়? এদের কিন্তু কোনো দাঁত নেই। আমাদের মতো হাত নেই, দাঁত নেই, তারপরও অদ্ভুতভাবে এই ধরনের শিকারকে ওরা ধরাশায়ী করে এবং হজমও করে। এটি হলো স্টারফিশের মুখ। তবে এরা মুখের সাহায্যে সরাসরি খাবার খায় না, বরং ক্ল্যামের মতো শিকারসহ যে কোনো শিকারকে হজম করে বাহির থেকেই। এই ভিডিওটি দেখুন। স্টারফিশ তাদের মুখ দিয়ে পাকস্থলী বাহিরে নিয়ে আসে, এরপর এই পাকস্থলী দিয়ে শিকারকে ঘিরে ফেলে। তারপর ওরা এই পাকস্থলীর মাধ্যমে এনজাইম নিঃসরণ করে এবং খাবার ভেঙে ফেলে। ফলে খাবার ভেঙে তরল হয়ে যায় এবং পুষ্টি শোষিত হয়। খুবই অদ্ভুত এদের খাবার প্রক্রিয়া। কিন্তু এত শক্তিশালী খোলস হতে এরা প্রাণীগুলোকে বের করে কিভাবে? আগেই বলেছি, এদের রয়েছে টিউব আকৃতির শত শত পা এবং যাদের প্রান্ত এমন চাকতি সদৃশ। এর মাধ্যমে এরা যে কোনো বস্তু খুবই শক্তভাবে ধরে রাখতে পারে। এরা এই শত শত পায়ের মাধ্যমে ঝিনুকের 2 প্রান্ত আঁকড়ে ধরে টান দেয়। তবে আমাদের মতো এমন ধরনের টান নয়, অতি ধীর গতিতে আস্তে আস্তে একইভাবে টান দিতে থাকে। এভাবে এরা ঝিনুককে তার খোলস হতে খুলবার জন্য কয়েক মিনিট হতে ঘন্টা পর্যন্ত অবিরাম টান প্রয়োগ করে। অসম্ভব ধৈর্য ও টান দেবার ক্ষমতা রয়েছে প্রাণীগুলোর। কি বলেন? এবার এরা ওদের বর্জ্য বের করে দেয় মলত্যাগের মাধ্যমে, যা ওদের নিচের অংশে থাকবার কথা। কিন্তু না, ওদের নিচের অংশে কোনো প্রকার মলদ্বার নেই। ওরা আসলে মল ত্যাগ করে ঠিক উপরের এই অংশ হতে। এটি ওদের মলদ্বার। স্টারফিশের আরও একটি আকর্ষণীয় বিষয় হলো ওদের প্রজনন। আসলে ওদের প্রজনন একেবারে ভিন্ন পদ্ধতিতে হয়ে থাকে। অর্থাৎ ওরা ডিম পারে, তবে তা নিষিক্ত হয় বাহিরে। সত্যিই তাই। এ সময় ওরা অর্থাৎ পুরুষ এবং স্ত্রী স্টারফিশ একসাথে এক স্থানে একত্রিত হয় বা জড়ো হয়। এরপর ওরা আলাদাভাবে অর্থাৎ পুরুষ স্টারফিশ জলে ওদের শুক্রাণু ছেড়ে দেয় এবং স্ত্রীরা ছেড়ে দেয় ডিম। এই শুক্রাণু ও ডিম জলের ভেতর মিলিত হয় অর্থাৎ নিষিক্ত হয়। শারীরিকভাবে মিলনের কোনো প্রয়োজনই পড়ে না। এরপর ধীরে ধীরে এগুলো লার্ভাতে বিকশিত হয় এবং ভেসে বেড়ায়। ধীরে ধীরে এরা সমুদ্রের তলদেশে পৌঁছানোর পর একসময় মা বাবার রূপে নিজেরা রূপান্তরিত হয়ে যায়। ছোট অবস্থায় এরা ছোট ছোট শামুক শিকার করে।
আর মা বাবার মতোই একই নিয়মে খাবারকে হজম করতে শুরু করে।